শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা সত্যি হলো, সত্যি হতে যাচ্ছে। আমার শিরোনাম এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কী বিষয়ে কথা বলতে চাচ্ছি। কথা বলতে চাচ্ছি জুলাই আগস্টের সেই সব মহানায়কদের কথা, যাদের তেজদীপ্ত নেতৃত্বে জীবন বাজি রাখার যুদ্ধে ৩৬শে জুলাইয়ের বিজয় ধরা দিয়েছিল, ৫ই আগস্ট পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী সকল দল মত শ্রেণীর লোকের সমন্বয়ে জুলাই আগস্ট বিপ্লব সফল হয়েছিল। এই বিপ্লব সফল হওয়ার কিছুদিন পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান অ্যাক্টিভিটিস থেকে একটা আশঙ্কা সামনে আসতে থাকলো, তারা কি রাজনীতি করবেন, তারা কি রাজনৈতিক দল করবেন। প্রথম দিকেই আমাদের সমস্ত রাজনৈতিক দল এরকম আশঙ্কা প্রকাশ না করলেও এখন কিন্তু আস্তে আস্তে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় যে সমস্ত সমন্বয়ক আছেন তারা এই বিষয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা প্রতিবারই এড়িয়ে গিয়েছেন যে না, আমরা রাজনীতি করতে চাই না, আমরা রাজনীতি করব না ইত্যাদি। এবং কেউ কেউ একটু ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছিলেন জনগণ চাইলে সেটি পরে ভাবা যাবে। কিন্তু এই বিষয়টি সেই দিন থেকেই প্রকাশে চলে আসে যখন জাতীয় নাগরিক কমিটি করা হয়। সবশেষে গত এক সপ্তাহ থেকে, বিশেষ করে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে এই বিষয়টি একদম স্পষ্ট। কোনো প্রকার রাগ ঢাক না রেখেই বিজয় দিবসের যে বিশাল অনুষ্ঠান করেছিল জাতীয় নাগরিক কমিটি, সেখান থেকেই তারা কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছে তারা রাজনৈতিক দল করতে যাচ্ছে এবং গত ৭ দিনে সেই অ্যাক্টিভিটিসটা আরও সামনে এসেছে এবং সর্বশেষ গতকাল জানা গেল তারা দল করতেই যাচ্ছেন এবং সেই দলের নাম এখন পর্যন্ত ঠিক করা যেটি হয়েছে তার নাম হলো জনশক্তি। চূড়ান্ত না, চূড়ান্তের কাছাকাছি, এটা ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হতেও পারে, তবে সম্ভাব্য নাম জনশক্তি। বাংলাদেশের নতুন আরেকটি রাজনৈতিক দল হতে যাচ্ছে জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই বলবো। একটা কথা আছে, শত ফুল ফুটতে দাও। অতএব রাজনৈতিক দল অনেকগুলো আছে, ৩০-৩২টার কাছাকাছি বাংলাদেশে রাজনৈতিক দল আছে, হয়তো অনিবন্ধিত দল আরও বেশি। কিন্তু এখন সবচেয়ে যে প্রশ্নটি সামনে এসেছে সেটি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ছত্রছায়ায়, সেই সরকারের প্রকাশ্য ইন্ধনে, সেই সরকারের সমর্থন নিয়ে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি কিংস পার্টি করতে যাচ্ছে? যদি সেটি হয় তাহলে তা হবে বাংলাদেশের জন্য এবং জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রেক্ষাপট এবং জুলাই আগস্টের যে আন্দোলন, যে বিপ্লব সাকসেস হয়েছে, সেটি খুবই নানানভাবে বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার বিতর্কিত হবে। এই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়ার আগে, ক্ষমতা ছাড়ার আগে তারা একটি দল গঠন করে সেই দলকে ভোটে এনে, নির্বাচনে এনে তারা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। যদিও এসব বিষয়, এসব আশঙ্কার বিষয় দেখার প্রশ্ন, সামনে দেখার প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসবেই। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম ভাষণে বলেছিলেন জাতির উদ্দেশ্যে, ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছে, এখন যদি সেই ছাত্ররাই একটি দল গঠন করে তাহলে তো এই প্রশ্নের তীর তার দিকে যাবেই যে আপনার প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন নিয়েই এই ছাত্ররাই তো একটি দল গঠন করতে যাচ্ছে। আমি যে কথাটি বলতে চাচ্ছি, দল গঠনে কোনো বাধা নেই, কিন্তু আপত্তি হবে তখন যদি আমরা এই দল গঠনের মধ্য দিয়ে নতুন কোনো চেহারা দেখতে পাই নিয়ন্ত্রণ করার, যদি আমরা দেখতে পাই যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, এই দলকে কেন্দ্র করে নতুন কোনো সমীকরণ হতে যাচ্ছে, যদি আমরা বুঝতে পারি যে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ আশ্রয় প্রশ্রয়ে এই দলটি হৃষ্টপুষ্ট হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই বিএনপি সহ অন্যান্য দলের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে এবং সেখানে যদি আমরা দেখতে পাই যে সরকারের প্রশাসনের সহায়তায় এই দলটি সামনের দিকে এগোচ্ছে, তাহলে কিন্তু অনেক প্রশ্ন দেখা দিবে। বিশেষ করে নির্বাচনের সময় কিন্তু অনেক প্রশ্ন দেখা দিবে। তাহলে কি নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, নাকি প্রশাসন এই যে নতুন দল জনশক্তি তার পক্ষে কাজ করবে? এরকম কিন্তু আলোচনা
শুরু হচ্ছে এবং সামনের দিকে আমার ধারণা আরও অনেক বেশি হবে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাই, রুহুল কবির রিজভী ভাই, তিনি কিন্তু একটি আলোচনা সভায় এ বিষয়ে তার প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন। আমরা খবরের কাগজে দেখছি জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে। ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি, যে কোনো রাজনৈতিক দল করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এটা করছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে, তারা যদি দল করে খুবই ভালো কথা, কিন্তু এটা যেন আবার রাজকীয় দল না হয়। যে কথাটা একটু বলছিলাম, কিংস পার্টি, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। তিনি বলেন, আমরা একটি জিনিস দেখছি, এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনার ও কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে, তাদের সেখানে নেওয়া হবে, এমন কথা বলা হচ্ছে। আমরা কিন্তু দেখলাম যে 16 ডিসেম্বরে একটি অনুষ্ঠানে বাংলাদেশের সিটি কর্পোরেশন, পৌরসভার অনেক কাউন্সিলরকে তারা কিন্তু নিয়ে এসে এটি সমাবেশ করেছে। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটা নির্বাচন কিন্তু বিতর্কিত হয়েছে এবং সেই নির্বাচনে 90% যারা বিজয়ী, তারা সবই ছিল কিন্তু সরাসরি হয় আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের দোসর। এ কথা সত্য যে বাংলাদেশের আপামার জনগণ, সাধারণ মানুষ, সাধারণ ভোটার যেই চরিত্রের একটি রাজনৈতিক দল প্রত্যাশা করে, আজ অব্দি এই 53 বছরের বাংলাদেশে সেই চরিত্রের, সেই আদর্শের, সেই কমিটমেন্টের একটি দলও গঠিত হয়নি। কথা আছে, যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। সব দলই নির্বাচনের আগে অনেক বড় বড় কথার ফুলঝুরি ঝোড়ায়, অনেক আশ্বাস প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে ক্ষমতায় যারা যায়, ক্ষমতায় গিয়ে তারা ভুলে যায়। তারা জনগণের প্রতিনিধি না হয়ে তারা হয়ে যায় ক্ষমতার প্রতিনিধি। তারা জনগণের উপরে স্টিমগুলো চালায়, কেউ কম আর কেউ বেশি। একটা বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। আমি বলবো না যে বিএনপি ক্ষমতা থাকাকালে কিছু করে নাই, বিএনপিও করেছে, আওয়ামী লীগ তো বটেই। মোদ্দা কথা, এটি জনগণের দল, একটি আদর্শিক রাজনৈতিক দল আজ অব্দি বাংলাদেশে গড়ে ওঠেনি। ইসলামী দলগুলোর মধ্যে জামাতে ইসলামীর এক ধরনের গ্রহণযোগ্যতা আছে, যদিও বলা হয় তারা একটি ধর্মভিত্তিক দল। তাদের এক শ্রেণীর ভোটার, ফিক্সড ভোটার। তাদের দলের আদর্শ নিয়ে আমি কথা বলবো না, সেটি ভিন্ন আলোচনা। তাদের মধ্যে একটি বিষয় কিন্তু গণতান্ত্রিক, তাদের দলের মধ্যে কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র আছে। অর্থাৎ তারা কিন্তু দলের কমিটি গঠন করে কোনো নেতৃত্ব চাপিয়ে দেয় না, একটি রীতিনীতি গণতান্ত্রিক পদ্ধতি মেনে সেখানে কিন্তু দলের কমিটি গঠন হয় এবং কমিটিতে দলের লোকজন পদ পদবি পেয়ে নেতৃত্ব দেন। এই বিষয়টি কিন্তু অন্য অন্য দলে নেই, যদিও এখন আমার বাংলাদেশ পার্টি, মানে আমার এবি পার্টি, তারা এটি করতে যাচ্ছে। সবচেয়ে বড় দলগুলোর বিরুদ্ধে মোটা দাগে যেটি অভিযোগ, সেটি হলো দলগুলোর ভিতরে কোনো গণতন্ত্র নেই। একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি কমিটি গঠন বিতর্কিত এবং অগণতান্ত্রিক, অনির্বাচিত। এই কারণে এই সব দলের মধ্যে পদ পদবি নিয়ে হানাহানি, মারামারি হয়। এই কারণেই এই সব দলের মধ্যে প্রকৃত অর্থেই যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে না। তারা ক্ষমতার রাজনীতি করে, তারা হুন্ডা গুন্ডার রাজনীতি করে, তারা মাস্তানি দখল বাণিজ্যের রাজনীতি করে, চাঁদাবাদের রাজনীতি করে। আদর্শ বলতে তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই ঘাটতি রয়ে গেছে। দুই দল, দুই নেতার পূজারী, এক দল বঙ্গবন্ধুর, আর এক দল হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। কিন্তু দুই দলের নেতাকর্মীদের মধ্যেই এই দুই নেতার আদর্শের অনেক ঘাটতি রয়ে গেছে। আমি তাই মনে করি যে বাংলাদেশে সত্যিকার অর্থেই জনগণের একটি দল, একটি গণতান্ত্রিক দলের ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতিকে পূরণ করতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নাগরিক এই জনশক্তি? সেটি এখন দেখার বিষয়। কিন্তু আবারও বলছি, রাজনৈতিক দল গঠনের নামে জনগণকে ধোঁকা দেওয়া হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জোর করে বা কলা কৌশল করে ক্ষমতায় আনার চেষ্টা করে, সেটি কিন্তু বুমেরাং হবে এবং আরেকটি অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটবে, একটি চরম ভুল করবে। আমরা আশা করব যে হ্যাঁ, জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশে সেই ধরনের গ্রহণযোগ্য আদর্শিক দল তারা গঠন করুক। আমরা ওই ধরনের আদর্শিক রাজনীতি দেখতে চাই, যারা কথা এবং কাজে ঠিক থাকবে, যাদের আদর্শ থাকবে, যারা সত্যিকার অর্থে জনগণের কথা বলবে, যাদের দলের মধ্যে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না, ক্ষমতার অপব্যবহার থাকবে না, সেখানে একটি সিস্টেম পদ্ধতি থাকবে। আমরা এই ধরনের দল দেখতে চাই। তারপরে ভোট হলে জনগণ যাকে ইচ্ছা তাকে বেছে নিবে, যেই দলকে ইচ্ছা সেই দলকে বেছে নিবে। আমরা
ভবিষ্যতে এরকম একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।